ওয়েলকাম টু অ্যান অ্যানাদার সেশন। পুরাণ পাঠশালার প্রত্যেককে স্বাগত জানাই। তো আমাদের আজকের আলোচনার পার্ট হচ্ছে WBSSC আপকামিং এক্সাম গ্রুপ সিডি, তার উপর প্র্যাকটিস সেট 12 জিকের পার্টটা আমরা ডিসকাস করব। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলাদা সেটে ডিসকাস করছি, আলাদা ভিডিও আছে তার। তো আজকের আমাদের প্রথম কোশ্চেন, ফ্রিডম ফ্রম ফিয়ার কার আত্মজীবনী? দেখো, এটা হচ্ছে মায়ানমারের ওপর পলিটিক্যাল সিচুয়েশনের উপর বেস করে লেখা। যিনি লিখেছিল তিনি হচ্ছেন আং সান সুচি। এই আং সান সুচির যদি আমরা কথা বলি, এই আং সান সুচি মায়ানমারে গণতন্ত্র বা ডেমোক্রেসিকে ফিরিয়ে আনার জন্য ইনি এই বইটা লিখেছিল। যে অহিংসভাবে, যেমন ভারতের ক্ষেত্রে দেখা যায় না যে অহিংসভাবে গান্ধীজি কাজ করেছিল, তো অহিংসভাবে ডেমোক্রেসিকে ফিরিয়ে আনার জন্য হিংসামূলক জিনিসকে প্রত্যাহার করে প্রপার গণতন্ত্রকে এস্টাবলিশ করার জন্য আং সান সুচি এই বইটা লিখেছিল। কত সালে লিখেছিল যদি কখনো কোশ্চেন্স হয়, আমরা বলবো 1991, দ্যাট ইজ 1991 সালে। 1991 সালে এই বইটা লেখা হয়েছিল। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব আমরা। প্রেস ফ্রিডম ডে কবে পালন করা হয়? দেখো, প্রেস ফ্রিডম ডে, প্রেস বলতে আমরা নিউজ পেপার এবং মিডিয়া, নিউজ পেপার এবং মিডিয়াকে ফ্রিডম, বা নিউজ পেপার বা মিডিয়ার যদি কথা বলি, তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল যে তোমরা যে কোনো জিনিস নিয়ে লিখতে পারো, কিন্তু কিছু রেস্ট্রিকশনস থাকে। তো তাদের ভয়েস যাতে দমিয়ে না দেওয়া হয়, মিডিয়ার বা প্রেসকে যাতে একদম ফুললি কন্ট্রোল না করা হয়, তার জন্য আমরা যদি বলি ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ থেকে, ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কবে 1993 সালের 3rd মে দিনটাকে, মানে জাতিসংঘ থেকে 3rd মে দিনটাকে প্রেস ফ্রিডম ডে হিসেবে পালন করা হয়। কোশ্চেন নাম্বার 2 আমাদের ডান। নেক্সট আমরা আলোচনা করবো কোশ্চেন নাম্বার 3, পরবর্তী কোশ্চেন 3 নম্বর। ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের সঙ্গে যুক্ত? দেখো, ইলবার্ট বিল বিষয়টি কি? ইলবার্ট বিল বিষয়টি হচ্ছে যে ভারতীয় বিচারকরা ইউরোপীয় আসামিদেরও বিচার করতে পারবে, যেটা নিয়ে ইউরোপিয়ানদের মধ্যে বা ভারতে বসবাসকারী ইউরোপিয়ানদের মধ্যে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় যে এটা কেন হবে, যে ভারতীয় বিচারকরা কেন ইউরোপের আসামিদের বিচার করবে। কিন্তু ইলবার্ট বিলে সেই কথাটা প্রস্তাব বলা হয়েছিল, পরবর্তীকালে ইলবার্ট বিল প্রত্যাহার করে নেওয়া হয়েছিল যে এত পরিমাণ প্রেশার এসেছিল ইউরোপিয়ানদের পক্ষ থেকে। বলছে কোন ভাইসরয়ের আমলে? এটা হয়েছিল লর্ড রিপনের আমলে। কত সালে আমরা যদি বলি? 1883, 1883। নেক্সট 4 নম্বর, ভারতের কোনটি ভারতের পশ্চিমমুখী নদী বা পশ্চিম বাহিনী নদী? গোদাবরী যদি আমরা বলি, গোদাবরী হচ্ছে পূর্ব বাহিনী নদী, 1465 কিলোমিটার যার লেন্থ। নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, দ্যাট ইজ 1312 কিলোমিটার। কৃষ্ণা হচ্ছে পূর্ব বাহিনী, 1400 কিলোমিটার। গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী, 2525 কিলোমিটার। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? পশ্চিম বাহিনী নর্মদা। নর্মদা কি হয়েছে? অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করে মধ্যপ্রদেশের বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে গালফ অফ খাম্বাত, মানে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। তাহলে পশ্চিম বাহিনী নদী বলতে আমরা দ্যাট ইজ নর্মদাকে বলতে পারি। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। সুয়েজ খাল কোন দুটি জলরাশিকে সংযুক্ত করে? সুয়েজ খাল, যদি সুয়েজ খালের কথা বলা হয়, কবে তৈরি করা হয়েছিল? 1954 সুয়েজ খাল কাটা হয়েছিল। কি করছেন? সুয়েজ খাল কানেক্টস রেড সি অ্যান্ড মেডিটেরিয়ান সি, দ্যাট ইজ লোহিত সাগর ও ভূমধ্য সাগর। দেখো, এই রেড সি আর ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি, এই দুটোকে কানেক্ট করেছিল। এই কি করা হচ্ছে? রেড সিকে আমরা যদি বলি, রেড সিকে ইন্ডিয়ান ওশানের সঙ্গে, বা আমরা যদি বলি আমাদের ভারত মহাসাগরের সঙ্গে ভূমধ্য সাগরের মাধ্যম দিয়ে কানেক্ট করেছে। তাহলে ভূমধ্য সাগর কি? রেড সি আর ইন্ডিয়ান ওশানকে কানেক্ট করেছে। ইউরোপ এশিয়ার মধ্যে একটা কানেকশন, এই আফ্রিকার ইউরোপের মধ্যে একটা কানেকশন ডেভেলপ করেছে। তো রেড সি 1954 সালে। এবং এখানে যদি আমরা বলি ইউরোপের ব্যবসা বাণিজ্যের কথা, বেশিরভাগ ব্যবসা বাণিজ্য এই রুট ধরেই হয়ে থাকে। এই রেড সি চ্যানেল করা হয়েছিল কবে? দ্যাট ইজ 1954 সালে। নেক্সট, ভারতের দেশীয় লাইট কমব্যাট এয়ারক্রাফট কোনটা? দেখো, লাইট কমব্যাট বলতে, এয়ারক্রাফট বলতে, কমব্যাট মানে যুদ্ধের ক্ষেত্রে উপযুক্ত, সেটা হচ্ছে তেজাস। তেজাসের MK1 আছে, MK1A আছে। তো তেজাস তৈরি করেছে কোন কোম্পানি? ভারতের একটা কোম্পানি, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, তাদের তেজাস।
আর বর্তমানে আরেকটা লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তৈরি হচ্ছে, যেটা 5th জেনারেশনের, যেটা 5ম প্রজন্মের ফাইটার, তার নাম হচ্ছে আমকা, অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, দ্যাট ইজ আমকা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা ভারতের খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, এটাও হ্যাল কাজ করছে, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এতেও কাজ করছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এশিয়ার নোবেল পুরস্কার নামে কোন পুরস্কার পরিচিত? দেখো, এশিয়ার নোবেল পুরস্কার বলতে রামান ম্যাগসেস অ্যাওয়ার্ডকেই বলা হচ্ছে। এটা মেনলি কিসে দেওয়া হয়? সামাজিক সেবা বা কোনো রকম কোনো কিছুর এগেনস্টে যারা বলছে, একটা ম্যাসিভ পরিবর্তন আনছে তাদের ক্ষেত্রে, বা আমরা এখানে বলতে পারি সাহিত্য বা লিটারেচারের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কিন্তু দেওয়া হয়ে থাকে। নেক্সট পরবর্তী কোশ্চেন 8, ভারতের দীর্ঘতম হাইওয়ে, হাইওয়ে বলতে এখানে ন্যাশনাল হাইওয়েকে বোঝাচ্ছে। ভারতের দীর্ঘতম বলতে এখানে আমরা বলছি যে ভারতের লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে বা লংগেস্ট হাইওয়ে। দেখো, ভারতের লংগেস্ট হাইওয়ে হচ্ছে NH7, যার বর্তমান নাম NH7 আগের নাম ছিল, যার বর্তমান নাম কত? বর্তমান নাম হচ্ছে NH44, NH44 যার বর্তমান নাম। ওকে, তাহলে দেখো NH7ও আছে, NH44ও আছে, তাহলে আমরা কোনটা অ্যান্সার করবো? মাত্র দেখো রিসেন্ট যেটা নাম সেটাকে অ্যান্সার করবো, দ্যাট ইজ NH44, কিন্তু NH44এরই কিন্তু আগের নাম হচ্ছে NH7। ওকে, এবার যদি আমরা বলি এই দীর্ঘতম হাইওয়ে কাকে কাকে কানেক্ট করছে, যে ভারতের উত্তরে শ্রীনগরকে কানেক্ট করছে, কার সাথে কানেক্ট করছে? শ্রীনগরের সঙ্গে, দ্যাট ইজ আমরা বলতে পারি কন্যাকুমারী। জম্মু কাশ্মীরের শ্রীনগরের সঙ্গে তামিলনাড়ুর কন্যাকুমারীকে কানেক্ট করছে। তাহলে এই NH44 এর লেন্থ কত? 3745 কিলোমিটার। বুঝতে পারছো? লং লেন্থ বুঝতে পারছো, 3745 কিলোমিটারের দৈর্ঘ্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, কোন গ্যাস উদ্ভিজ তেলকে স্যাচুরেটেড ফ্যাটে রূপান্তরিত করে? স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, স্যাচুরেটেড মানে হচ্ছে সম্পৃক্ত, ফ্যাটে রূপান্তরিত করছে, দ্যাট ইজ হাইড্রোজেন। তাহলে স্যাচুরেটেড ফ্যাটকে উদ্ভিজ তেল মাধ্যমে স্যাচুরেটেড ফ্যাটকে হাইড্রোজেনের দ্বারা যে আমাদের গ্যাসে রূপান্তর, মানে এই যে রূপান্তর করছে, ফ্যাটে রূপান্তর করছে, এই পদ্ধতিকে বলা হয় কি? হাইড্রোজেনেশন। এই পদ্ধতিকে কি বলা হচ্ছে? হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন, এই পদ্ধতিকে বলা হচ্ছে হাইড্রোজেনেশন, হাইড্রোজেনেশন বলা হচ্ছে। ওকে, এখানে হাইড্রোজেন অনেকটা কিন্তু অনুঘটকের মতো কাজ করে, নিজে কিন্তু অপরিবর্তিত থাকে, কিন্তু ফ্যাটে কনভার্ট করে দেয়। নেক্সট কোশ্চেন নাম্বার 10, পূর্বে মিনিকয় ও আমিনদিবি দ্বীপ নামে পরিচিত এবং এটি ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে পূর্বে যে প্রত্যেক ছোট কেন্দ্রশাসিত অঞ্চল, যদি এটাকেও দেখে অ্যান্সার করে দেবো, লাক্ষাদ্বীপ। তাহলে আগে কি ছিল? আগে কি ছিল হচ্ছে লাক্ষাদ্বীপ এল, তারপর ছিল হচ্ছে আমিনদিবি, আর আমরা বলি মিনিকয়। লাক্ষাদ্বীপ, আমিনদিবি, মিনিকয়। এই লাক্ষাদ্বীপ যেটা বলছি আমরা, এই লাক্ষাদ্বীপ না বলে এই জায়গাটাকে আমরা শুধুমাত্র তখনকার দিনে কাভারাত্তি বলা হতো, যেটা লাক্ষাদ্বীপের ক্যাপিটাল, সব থেকে বড় আইল্যান্ড। কাভারাত্তি, আমিনদিবি, মিনিকয়, এই দুটো মিলে নাম কি হয়ে গেল? লাক্ষাদ্বীপ। কাভারাত্তি, আমিনদিবি, মিনিকয় মিলে নাম হয়ে গেল লাক্ষাদ্বীপ। কত সালে হলো? 1973 সালে। তাহলে এই তিনটে মেজর গ্রুপ অফ আইল্যান্ড মিলে, একটা করে নয় কিন্তু, গ্রুপ অফ আইল্যান্ড, এই তিনটে মেজর গ্রুপ অফ আইল্যান্ড মিলে 1973 সালে নাম হয়ে গেল লাক্ষাদ্বীপ। এখানে কি বলছে দেখো, ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে ছোট বলতে কত? লাক্ষাদ্বীপের আয়তন হচ্ছে দ্যাট ইজ 32 স্কোয়ার কিলোমিটার, 32 বর্গ কিলোমিটার লাক্ষাদ্বীপের আয়তন। ওকে, লাক্ষাদ্বীপের যদি বলে মোট আইল্যান্ড কটা? 36খানা মোট আইল্যান্ড, তার মধ্যে 25টাতে লোক বসবাস করে, 11টাতে লোক বসবাস করে না, হ্যাবিটেট ইনহ্যাবিটেট। আর ক্যাপিটাল আমরা জানি, দ্যাট ইজ কাভারাত্তি। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব, ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক কি ছিল? দেখো, ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের যদি কথা বলি 1773। তাহলে আমরা যদি বলি 1773 ভারতের প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক, দ্যাট ইজ ব্যাংক অফ হিন্দুস্তান, যদিও পরবর্তীকালে এটা বন্ধ হয়ে গেছিল, ব্যাংক অফ হিন্দুস্তান। নেক্সট কোশ্চেন নাম্বার 12, সরস্বতী সম্মান বার্ষিকভাবে প্রদান করায় কি? এটা অনেকেই জানে, ভারতের সব থেকে বড় লিটারেচার অ্যাওয়ার্ড, দ্যাট ইজ সাহিত্যে। এই সরস্বতী সম্মান যদি বলি, ভারতের সাহিত্যে, ভারতবর্ষের সাহিত্যে দেওয়া সব থেকে বড়
মানে অ্যাওয়ার্ড হচ্ছে ভারত সরকারের, সরস্বতী সম্মান। নেক্সট 13, আমাদের সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা, দ্যাট ইজ জুডিশিয়াল রিভিউ, ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? জুডিশিয়াল রিভিউ মানে কি? যে পার্লামেন্ট যে আইন রচনা করছে বা আইনসভা যে আইন রচনা করছে সেগুলো আদৌ যুক্তিসঙ্গত কিনা, বা সংবিধানের মূল কাঠামোকে মেনটেন করছে কিনা, বা সংবিধানের নীতির বিরুদ্ধে যাচ্ছে কিনা, সেটাকেই দেখা পর্যালোচনাকে বলা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। যার ধারণা প্রত্যেকে নেওয়া, দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ হ্যাজ বিন বরোড ফ্রম ইউএসএ, দ্যাট ইজ যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ থেকে নেওয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 14, এনইপি, দ্যাট ইজ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, তাহলে এটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি বলছে এই পলিসিতে কি বলা হচ্ছে, বৃত্তিমূলক শিক্ষা কবে থেকে শুরু হয়? বৃত্তিমূলক শিক্ষা মানে কর্মজগতের উপযোগী শিক্ষা, যেখান থেকে শিখলে হাতে তৈরি শিক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে এবং জীবনে স্বনির্ভর হওয়া, মানে সেই শিক্ষাটাকে কাজে লাগিয়েও, হাতে তৈরি হাতে শেখা বা হাতে কলমে শেখা কাজে লাগিয়ে, শিক্ষাটাকে কাজে লাগিয়েও সেখান থেকে স্বনির্ভর হতে পারবে। সেটা কোন ক্লাস থেকে শুরু হচ্ছে? 6 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? আমরা বলি না আপার প্রাইমারি 6 থেকে স্টার্ট, তেমনি ঠিক। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15, আজকের আমাদের লাস্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত? দেখো এই জায়গাটা বোঝো, যদি বলে কোন জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত, অ্যান্সার কিন্তু পুরুলিয়া। ভালো করে এই জায়গাটা বুঝবে, অ্যান্সার কিন্তু পুরুলিয়া, কিন্তু অপশনে নেই পুরুলিয়া। তাহলে কি অ্যান্সার আমরা কোনটা করব? বালুচুরি শাড়ির প্রথম সূত্রপাত হয়েছিল মুর্শিদাবাদে, অ্যান্সার কিন্তু মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আজও হয়, পুরুলিয়াতে প্রচুর পরিমাণ আছে, প্রথম সূত্রপাত হয়েছিল মুর্শিদাবাদে, কিন্তু অপশনে পুরুলিয়া নেই। ইভেন বর্তমানে দুটো জায়গায়, পুরুলিয়াতে ম্যাসিভ পরিমাণে হচ্ছে, আর বাঁকুড়ার একটা জায়গা দ্যাট ইজ বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুরও প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু অপশনে নেই বলে করতে পারলাম না। কিন্তু যদি থাকতো পুরুলিয়া তাহলে করতাম, সোন শাড়ির জন্য বিখ্যাত, তাহলে পুরুলিয়া থাকলে পুরুলিয়া করতাম। যদি বলতো বালুচুরি শাড়ির প্রথম হয়েছিল কোথায়, বালুচুরি শাড়ির আদি স্থান কোথায়, তখন করতাম মুর্শিদাবাদ, কিন্তু অপশনে পুরুলিয়া নেই বলে এত মাথা ঘামাতে আমাদের হবে না। তো আই হোপ কোশ্চেনের প্যাটার্ন গুলো বুঝতে পারছো, যেখানে পশ্চিমবঙ্গ থেকেও কোশ্চেন থাকছে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকেও কোশ্চেন থাকছে, বা যেখানে আমাদের হিস্টোরিক্যাল সেগমেন্ট থেকে কোশ্চেন থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু কোশ্চেন থাকবে আলাদা আলাদা। তো এই জায়গাগুলো কিন্তু আমরা ডিফেন্ড করবো। কিন্তু আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রাখিনি কেন? আমরা জানি এইসব পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটা আলাদা সেগমেন্ট 15 নম্বর বলে দেওয়া আছে, তার জন্য আমরা একটা আলাদা সেট, আলাদা প্র্যাকটিস সেট আমরা 12 নম্বর যেরকম সেট করলাম জিকে, আলাদা 12 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের সেট আমাদের চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। তো সেগুলো আমরা ইন্ডিভিজুয়াল ওয়েতে আলোচনা করবো। টিল দেন সকলকে থ্যাংক ইউ and keep watching, stay with us.